প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আগ্রাবাদ মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের 11তম অধ্যায় জীব ও প্রযুক্তি থেকে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা জীব প্রযুক্তি থেকে যে টিস্যু কালচার এবং জীব প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব এই চ্যাপ্টার একটি গুরুত্বপূর্ণ একটি টপিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ সম্পর্কে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ সম্পর্কে। তো প্রথমে আসা যাক জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি? আমরা স্বাভাবিক জানি যে কোনো একটি অনুন্নত বৈশিষ্ট্য থেকে আমরা যখন উন্নত বৈশিষ্ট্যের দিকে যাই, উন্নত বৈশিষ্ট্যের জন্য যাই, এই উন্নত বৈশিষ্ট্যতে স্থানান্তর করাই হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ কোনো জীব কোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোনো জীবকোষে স্থাপন ও কর্মক্ষম করা এবং অথবা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএতে পরিবর্তন ঘটানোকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে আমরা কি বললাম যে কোনো জীবকোষ থেকে জিন নিয়ে অন্য জীবকোষে স্থাপন এবং কর্মক্ষম করা অথবা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএতে পরিবর্তন ঘটানোকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি যে ডিএনএর যে কাঙ্ক্ষিত অংশ পরিবর্তন করে উন্নত বৈশিষ্ট্য স্থাপন করা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ জিন নিয়ে যে কাজ, জিন, তাহলে আমরা জানি জিন, তাহলে জিনটা কি? প্রশ্ন আসতে পারে জিনটা কি? তোমরা জানো, তোমরা যেহেতু এর আগে তোমরা ক্লাস 9 করে আসছো জিন বা সেকেন্ড পেপারে পড়বা। জিন হচ্ছে ডিএনএ অণুর একটি খণ্ডাংশ। জিন হচ্ছে কি ডিএনএ অণুর একটি খণ্ডাংশ। তাহলে ডিএনএ অণুর একটি খণ্ডাংশ যা জীবের বংশগতির মৌলিক ও কার্যিক একক। এবং এরা বংশ থেকে আর এক বংশক্রমে জীবের বৈশিষ্ট্য বহন করে। তাহলে জিন কাকে বলি? জিন হচ্ছে সেই বস্তু যেটা হচ্ছে ডিএনএ অণুর একটি খণ্ডাংশ এবং যা এক বংশ থেকে আর এক বংশের জীবের বৈশিষ্ট্য বহন করে, তাই হচ্ছে কি জিন। তাহলে আমরা বলতে পারি জিন। তোমরা জানো ডিএনএ হচ্ছে নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। ডিএনএ নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং এই থায়ামিনের যে নির্দিষ্ট সজ্জাক্রমকেই বলা হচ্ছে সজ্জাক্রম। এই সজ্জাক্রমের একটি অংশই হচ্ছে, এর ক্ষুদ্রতম একটি অংশ হচ্ছে জিন। জিন কি করে? জিন হচ্ছে জীবের বৈশিষ্ট্য ধারণ করে। হয়তো বা এটিজিসি যে একটা সজ্জাক্রম, এই সজ্জাক্রম লাখ লাখ সজ্জাক্রম থাকে। এই সজ্জাক্রমগুলো এক একটি জীবের বৈশিষ্ট্য ধারণ করে। তো যাই হোক, তোমরা জানো যে নিউক্লিয়াসে পাওয়া যায় কি ক্রোমোজোম, এবং ক্রোমোজোমে পাওয়া যায় ডিএনএ। এই ডিএনএতে থাকে কি জিন, যাতে জিনের মধ্যে কি থাকে বৈশিষ্ট্য বহন করে বা বৈশিষ্ট্য লুকায় থাকে। জিন কি করে? জীবের বৈশিষ্ট্য বহন করে। তো বিভিন্ন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে বিভিন্ন কৌশল আছে, তার মধ্যে জিন সংযুক্তি, প্রোটোপ্লাস্ট ফিউশন, জিন অ্যাম্প্লিফিকেশন এবং হাইব্রিডোমা সৃষ্টি। এছাড়া আছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পড়ব এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি সম্পর্কে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি তাহলে কি? তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হচ্ছে মূলত জিন প্রকৌশলগত যে প্রযুক্তির মাধ্যমে কোনো জীবের ডিএনএতে কাঙ্ক্ষিত গাঠনিক পরিবর্তন আনা যায় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। অর্থাৎ
ডিএনএ এর মধ্যে নির্দিষ্ট ডিএনএ যে জিন কৌশল যে পদ্ধতির মাধ্যমে কোনো জীবের ডিএনএতে কাঙ্ক্ষিত গাঠনিক পরিবর্তন আনা যায় তাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ অর্থাৎ ডিএনএ এর মধ্যে একটা গাঠনিক যে ওদের যে গাঠনিক যে পরিবর্তন অর্থাৎ কাঙ্ক্ষিত জিনের যে গাঠনিক পরিবর্তনই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে আসা যায় রিকম্বিনেন্ট প্রযুক্তির ধাপ। এই রিকম্বিনেন্ট প্রযুক্তির ধাপ আমরা সাধারণত লিখে রেখেছি আটটি ধাপের মাধ্যমে। কোনো বইয়ে 7টি ধাপ দেওয়া আছে। 8টি ধাপের মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে উন্নত জাতের উদ্ভিদ তৈরি করা যায়। তাহলে আমরা সেই রিকম্বিনেন্ট ডিএনএ ধরা যাক আমরা একটি আম গাছ বা একটি আম গাছে বা একটি ধান গাছে, যেমন ধান গাছের তোমরা জানো লবণাক্ত সহনশীলতা মানে লবণাক্ত সহনশীল একটু জাত সৃষ্টি করেছে ধান গাছে, লবণাক্ত সহনশীল। তাহলে আমরা লবণাক্ত সহনশীল ধান কিভাবে এই রিকম্বিনেন্ট ডিএনএ মাধ্যমে কি লবণাক্ত সহনশীল ধান উৎপাদন সম্ভব হয়েছে। তোমরা দেখো যে সকল উদ্ভিদ গ্রামীণ গোত্রের যে সকল উদ্ভিদ লবণাক্ত পানি সহনশীল ওই লবণাক্ত সহনশীল উদ্ভিদের কোন জিন ওই লবণাক্ত সহনশীলতার উপরে দায়ী, সেই জিনকে পরবর্তীতে এই ধান গাছের মধ্যে স্থানান্তর করে ধান গাছের মধ্যে লবণাক্ত সহনশীল ধান গাছ উৎপাদন সম্ভব হয়েছে। তোমরা জানো যে যেমন পাটের জিনের উন্মোচন হয়েছে, জিনোম সিকোয়েন্সিং। আজকাল তোমরা যারা এখন বর্তমানে যে করোনা ভাইরাস সম্পর্কে দেখতেছো যে জিনোম সিকোয়েন্সিং উদ্ভাবন, এগুলো সম্পর্কে আমরা অবশ্যই পরে আলোচনা করবো। যে যাই হোক, ডিএনএ প্রযুক্তির ধাপগুলো প্রথমে আমরা কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ। তাহলে আমরা আসি প্রথমে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ। তাহলে আমরা প্রথমে কি করবো, ডিএনএটা নিব। আমরা কোন ডিএনএটা নেব? কাঙ্ক্ষিত ডিএনএ, আমাদের যে বৈশিষ্ট্যের জন্য দায়ী যে ডিএনএ, এই ডিএনএটা আমরা নেব। তাহলে আমরা কাঙ্ক্ষিত একটা ডিএনএ নিব এবং এটা পৃথক করব। কিভাবে করতে হবে? সাধারণত লাইসিস করে এদের প্রোটিন, শর্করা, লিপিড প্রভৃতি হতে ডিএনএ পৃথক করা হয়। লাইসিস করে প্রথমে প্রোটিন, শর্করা, লিপিড প্রভৃতি থেকে ডিএনএ অণু পৃথক করা হয় এবং পরবর্তীতে সিজিএম ক্লোরাইড অথবা সুক্রোজ গ্রেডিয়েন্ট, সিজিএম ক্লোরাইড এবং সুক্রোজ গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজের মাধ্যমে ডিএনএকে পৃথক করা হয়। তো এই ক্ষেত্রে যদি উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত সেলুলোজ, বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লাইসোজোম এনজাইম এবং উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ এনজাইম এবং ছত্রাকের ক্ষেত্রে কাইটিনেজ এনজাইম ব্যবহার করে লাইসিস করা হয়। তাহলে আমরা বললাম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লাইসোজোম এনজাইম, উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ এবং ছত্রাকের ক্ষেত্রে কাইটিনেজ এনজাইম ব্যবহার করে লাইসিস ঘটানো হয়। লাইসিস করে আমরা কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করব এবং এই কাঙ্ক্ষিত ডিএনএ থেকে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করে এই কাঙ্ক্ষিত ডিএনএকে আমরা কি করব, পৃথকীকরণ করব। তাহলে আমরা এরপর এরপরে বাহক নির্বাচন। তো আমরা কি করলাম, কাঙ্ক্ষিত ডিএনএ, আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করলাম। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করার পর আমার পরবর্তী ধাপ হচ্ছে বাহক নির্বাচন। তাহলে আমরা কাঙ্ক্ষিত ডিএনএ যেহেতু নির্বাচন করলাম, তো এই ডিএনএ কে বহন করার জন্য একটি আমাদের কি দরকার, আমাদের বাহক দরকার। তো সেক্ষেত্রে আমাদের বাহক নির্বাচন করতে হবে। সাধারণত ব্যাকটেরিয়াকে বাহক হিসেবে নির্বাচন করা যায় ইকুলাই ব্যাকটেরিয়াকে সাধারণত বাহক হিসেবে নির্বাচন করা যায়। যেহেতু বাহক নির্বাচনের ক্ষেত্রে প্লাজমিড ব্যাকটেরিয়া প্রয়োজন হয়। প্লাজমিড হচ্ছে ক্রোমোজোম বহির্ভূত যে বৃত্তাকার ডিএনএ, ডিএনএ হচ্ছে প্লাজমিড। তো বাহক হিসেবে সাধারণত আমরা প্লাজমিড ইউজ করা হয়। এছাড়াও এককোষী জীব যেমন ইস্টকেও প্রকৃতকোষী জীব ইস্টকেও ব্যবহার করা যায়। তো সেক্ষেত্রে বাহক নির্বাচন করার ক্ষেত্রে আমাদের কি করতে পারি, আমরা ইকুলাই থেকে, এই ইকুলাইয়ে সাধারণত প্লাজমিড থাকে হচ্ছে 1 থেকে 1000টি পর্যন্ত। আমরা কাঙ্ক্ষিত
ডিএনএ আমরা প্রথমে হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করলাম, পৃথকীকরণ করলাম, আমরা বাহক নির্বাচন করলাম। এবার কাঙ্ক্ষিত ডিএনএ ও বাহক ডিএনএ নির্দিষ্ট স্থানে ছেদন। তো কাঙ্ক্ষিত ডিএনএ এবং বাহক ডিএনএ নির্দিষ্ট স্থানে ছেদন। সুনির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে কাঙ্ক্ষিত ডিএনএ নির্দিষ্ট অংশ খণ্ডন করা যায়। সুনির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে কাঙ্ক্ষিত ডিএনএ নির্দিষ্ট অংশ খণ্ড করা হয়। অর্থাৎ যে এনজাইম রেস্ট্রিকশন এনজাইমকে আবার আণবিক কাঁচিও বলা হয়, আণবিক কাঁচিও বলা হয়। যে এনজাইম প্রয়োগ করে ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্সের একটি অংশ কেটে নেওয়া হয় ওই এনজাইমকে বলা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। তো যে কাঙ্ক্ষিত ডিএনএ ও বাহক ডিএনএ, কাঙ্ক্ষিত ডিএনএ ও বাহক ডিএনএ নির্দিষ্ট স্থানে ছেদন। তো আমরা কাঙ্ক্ষিত ডিএনএ রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কি করলাম, এই কাঙ্ক্ষিত ডিএনএ আমাদের যে ডিএনএ প্রয়োজন বা যে জিনটি প্রয়োজন সেই জিনটি যে অংশ ডিএনএ অংশটি আমরা কেটে নিলাম। এখানে আমরা আবার বাহক ডিএনএ, যেহেতু এই কাঙ্ক্ষিত ডিএনএকে আমরা এখানে স্থাপন করতে হবে, তো এইখানে কি করলাম, আমরা বাহক ডিএনএ নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইমের দ্বারা ছেদন করলাম। তো এরপর আমরা করবো কি, এই 4 নম্বর ধাপে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে বাহক প্লাজমিক ডিএনএতে স্থাপন। তাহলে আমরা এরপর করবো কি, কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে বাহক প্লাজমিক ডিএনএতে স্থাপন করব। এরপর আমরা বললাম কি যে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে বাহক ডিএনএতে স্থাপন। তাহলে আমরা এই কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে কি করলাম, বাহক এই যে এই ফাঁকা স্থানের মধ্যে কি বাহক ডিএনএতে স্থাপন করলাম। এক্ষেত্রে ডিএনএ লাইগেজ এনজাইম ব্যবহার করে কাঙ্ক্ষিত ডিএনএ প্লাজমিড ডিএনএ সংযুক্ত করার ফলে যে ডিএনএ তৈরি হলো এটি হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ। এইটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে আমরা প্রথমে দেখো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির মূল প্রক্রিয়া যেটা কি, আমরা প্রথমে নিলাম কি একটি নিলাম হচ্ছে কাঙ্ক্ষিত জীবকোষের কাঙ্ক্ষিত ডিএনএ জীবকোষ থেকে, এবং নিলাম বাহক। এই বাহক থেকে আমরা প্রথমে নিলাম কেটে জীবকোষ থেকে ডিএনএ নির্বাচন করলাম, পৃথক করলাম। এরপর একটি বাহক ডিএনএ নিলাম। এই বাহক ডিএনএ এবং কাঙ্ক্ষিত ডিএনএ নির্দিষ্ট স্থানে ছেদন করার পরে এই কাঙ্ক্ষিত অংশ এবং নির্দিষ্ট ছেদন দিলাম। এরপর আমরা পরবর্তী ধাপে কি করলাম, যে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে বাহক ডিএনএতে স্থানান্তর বা স্থাপন করলাম। তো এরপর আমাদের কাজ হচ্ছে পরবর্তী ধাপ। এই পরবর্তী ধাপ কোষক নির্বাচন ও কোষের রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করবে। তো আমরা বলেছি যে যখন আমরা এই প্লাজমিড ডিএনএতে কাঙ্ক্ষিত ডিএনএ স্থাপন করলাম তখন কি বলা হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ পরবর্তীতে আমরা কোষক কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো, তাহলে আমরা রিকম্বিনেন্ট কোষক নির্বাচন, যেহেতু আমার রিকম্বিনেন্ট ডিএনএ কি উৎপাদন হওয়ার পরে আমাদের আবার পরবর্তী ধাপে কি হতো, আমার আবার কি ব্যাকটেরিয়া বা ইকুলাইয়ের মাধ্যমে কি ইকুলাইতে কি আমাদের এই পোষকটা কি এই রিকম্বিনেন্ট ডিএনএটা ট্রান্সফার করতে হবে। অর্থাৎ পোষক হিসেবে তার মাধ্যম হিসেবে আমরা যে এই রিকম্বিনেন্ট ডিএনএটা সংখ্যাবৃদ্ধি করবো, তাহলে পোষক হিসেবে আমরা ব্যবহার করবো কাকে, এই ব্যাকটেরিয়াকে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমেফিসিয়েন্স সাধারণত এই কাজে বাহক হিসেবে বা ভেক্টর হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো এই পোষককে আমরা তাহলে আমরা সাধারণভাবে আমরা পোষক নির্বাচন করবো কাকে, ব্যাকটেরিয়াকে। তো সাধারণভাবে ব্যাকটেরিয়া সাধারণত কি অন্য প্লাজমিড গ্রহণ করে না, সাধারণত ব্যাকটেরিয়া গ্রহণ করে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা হিট অ্যান্ড শকের মাধ্যমে ব্যাকটেরিয়াগুলোকে অন্য প্লাজমিড গ্রহণ করে। তো যখনই ওই ব্যাকটেরিয়াগুলো অন্য প্লাজমিড গ্রহণ করবে তখন গ্রহণকারী ব্যাকটেরিয়াকে বা ওই রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে ট্রান্সফার্ম ব্যাকটেরিয়া। তাহলে আমরা বললাম কি যখন ব্যাকটেরিয়া সাধারণত কি অন্য প্লাজমিড গ্রহণ করে না, তাহলে অন্য প্লাজমিড বলতে রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করবে না। যখন রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করবে না তখন আমরা কি হিট অ্যান্ড শকের মাধ্যমে কি রিকম্বিনেন্ট ডিএনএ তার গ্রহণ করার জন্য বিশেষ পদ্ধতিতে তৈরি করব। তাহলে আমরা কি হিট অ্যান্ড শকের মাধ্যমে বিশেষ পরিবেশ তৈরি করলে ব্যাকটেরিয়া কি করবে, রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করবে। যখন রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করবে ব্যাকটেরিয়া, তাহলে ওই ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে ট্রান্সফার্ম ব্যাকটেরিয়া। তো এরপর আমরা আসি যে এই ট্রান্সফার্ম ব্যাকটেরিয়া বাবা রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি।
তো রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধিতে আমরা কি করবো, ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া বৃদ্ধির সাথে সাথে কি হবে, রিকম্বিনেন্ট প্লাজমিড বা রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যাও বৃদ্ধি হবে। যেহেতু রিকম্বিনেন্ট ডিএনএ আমরা কি করেছি, পরবর্তী ব্যাকটেরিয়ার মধ্যে যে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কি প্রবেশ করাইছি। তো যতক্ষণ আমরা ওই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া যত বৃদ্ধির সাথে সাথে কি হবে, রিকম্বিনেন্ট প্লাজমিড বা রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি হবে। তো এবং এই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়ার ব্যাপক সংখ্যা বৃদ্ধি করানোর মাধ্যমে আমরা কি করতে পারি, রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি হয়। তো এই পদ্ধতিকে সাধারণত জিন ক্লোনিং বলা হয়, অর্থাৎ হুবহু একইরূপ অনেক প্রতিকপি তৈরি হয় বলে একে বলা হচ্ছে জিন ক্লোনিং। তো এরপরে আমরা আসি, এরপরে রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন। তো রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন, তো পোষক ব্যাকটেরিয়া সাধারণত পোষক ব্যাকটেরিয়া কোষে রিকম্বিনেন্ট ডিএনএ বহনকারী ব্যাকটেরিয়া শনাক্ত করার জন্য, অর্থাৎ পোষক ব্যাকটেরিয়া রিকম্বিনেন্ট ডিএনএ বহন করেছে কিনা তা শনাক্ত করার জন্য সাধারণত রিকম্বিনেন্ট ডিএনএ একটা মূল্যায়ন করা হয়। সাধারণত অ্যাগার মিডিয়ামে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার করে বাহক প্লাজমিডে ব্যবহার করে সাধারণত করা হয় কি, রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন বোঝা যায়। কারণ বাহক প্লাজমিডে শুধুমাত্র ওই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট জিন দেওয়া আছে, এই জন্য আমরা এই নির্দিষ্ট অ্যাগার মাধ্যমে কি অ্যান্টিবায়োটিকের মাধ্যমে প্রয়োগের মাধ্যমে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন করতে পারি। তো এরপর আমরা আসি সেই ধাপ, যে কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করা। কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষ, তাহলে আমরা এতক্ষণে করলাম কি, আমরা এখন রিকম্বিনেন্ট ডিএনএ, আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ, কাঙ্ক্ষিত জিন, এটা কোথায় ছিল, ব্যাকটেরিয়ার মাধ্যমে। তো আমরা সাধারণত কাঙ্ক্ষিত ডিএনএকে আমরা কি করবো, আমরা উদ্ভিদ কোষে, কারণ আমাদের দরকার উদ্ভিদের আমরা উদ্ভিদকে উন্নত করার জন্য কি করেছি, আমরা এতক্ষণে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেছি। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ কে আমরা কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করা। তো প্রস্তুতকৃত যে রিকম্বিনেন্ট ডিএনএ পরবর্তীতে কি টিস্যু কালচার প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে প্রবেশ করানো হয়। কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে এই প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট ডিএনএ কে তৈরি করা টিস্যু কালচার প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে প্রবেশ করানো হয়। পরে ওই কোষ থেকে কাঙ্ক্ষিত জিন সহ নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। আমরা প্রথমে কি করলাম, উদ্ভিদ কোষে কাঙ্ক্ষিত রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করালাম, এরপরে ওই উদ্ভিদ কোষ থেকে আমরা কি করব, নতুন উদ্ভিদ সৃষ্টি করব, এবং নতুন উদ্ভিদ সৃষ্টি করে তাহলে নতুন উদ্ভিদ আমরা হবে কি, কাঙ্ক্ষিত জিন বহনকারী উদ্ভিদ হবে, বা এই কাঙ্ক্ষিত জিন বহনকারী উদ্ভিদ। এই কাঙ্ক্ষিত বা রিকম্বিনেন্ট ডিএনএ ধারণকারী উদ্ভিদকে বলা হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। আর যদি আমরা প্রাণীতে করি, কাঙ্ক্ষিত ডিএনএ যদি আমরা রিকম্বিনেন্ট ডিএনএ যদি প্রাণীতে স্থানান্তর করি, তাহলে বলা হচ্ছে ট্রান্সজেনিক প্রাণী। তো সাধারণত রিকম্বিনেন্ট ডিএনএ আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ বহনকারী উদ্ভিদকে যখন উদ্ভিদের মধ্যে আমরা দিব, এই টিস্যু কালচারের মধ্যে উদ্ভিদকে বা প্রাণীতে দিব, এই উদ্ভিদের সৃষ্টি এবং এই উদ্ভিদকে বিভিন্ন সংখ্যা বৃদ্ধি করানো, এই উদ্ভিদকে আমরা আরো অনেক সংখ্যা বৃদ্ধি করানোর ফলে এই কাঙ্ক্ষিত আমরা বৈশিষ্ট্যগুলো পাবো। তো এই রূপ উদ্ভিদগুলোকে সাধারণত বলা হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। এই ট্রান্সজেনিক উদ্ভিদে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি, উন্নত বা কাঙ্ক্ষিত জাত বা উন্নত জাত আমাদের তৈরি করা বা আমাদের কাঙ্ক্ষিত জাত সৃষ্টি করা। তো এই কাঙ্ক্ষিত জাতকে বলা হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ বা ট্রান্সজেনিক, আর প্রাণী হয় তাহলে ট্রান্সজেনিক প্রাণী। তাহলে আমরা আবার আসি রিকল হিসেবে। আমরা তো প্রথমে বললাম যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির যে ধাপটি, এই ধাপ সম্বন্ধে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ প্রথমে আমরা কি করলাম, কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করলাম। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন, আমরা কাঙ্ক্ষিত ডিএনএ কি একটা উদ্ভিদ কোষ নিলাম, সেখান থেকে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করলাম, এবং এখান থেকে আমরা লাইসিস করে, এখান থেকে সেন্ট্রিফিউজ করে আমরা কি করলাম, এই ডিএনএ কে পৃথককরণ করলাম। পৃথক করার পরে আমরা একটা বাহক নির্বাচন করলাম। এই কাঙ্ক্ষিত ডিএনএ কে আমরা তার মাধ্যমে কি স্থানান্তর করবো, এই জন্য বাহক হিসেবে আমরা নিলাম কি ব্যাকটেরিয়া, এবং এটা ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়ার প্লাজমিড। সাধারণত ব্যাকটেরিয়ার ক্রোমোজোম বহির্ভূত গোলাকার যে বৃত্তাকার ডিএনএ তাকে বলা হচ্ছে প্লাজমিড। তো প্লাজমিড ডিএনএ নিলাম, প্লাজমিড ডিএনএ এবং কাঙ্ক্ষিত ডিএনএ। এরপর কাঙ্ক্ষিত ডিএনএ এবং প্লাজমিড ডিএনএ আমরা নির্দিষ্ট স্থানে রেস্ট্রিকশন এনজাইম বা আণবিক কাঠি দ্বারা ছেদন করার পরে তারপর আমরা কি করলাম, চতুর্থ আমরা কাঙ্ক্ষিত ডিএনএ কন্ট্রোল বাহক প্লাজমিড ডিএনএতে স্থাপন করলাম। যখনই আমরা কাঙ্ক্ষিত ডিএনএ কে বাহক ডিএনএতে স্থানান্তর করলাম, তখন তাকে এই ডিএনএ কে বলা হচ্ছে রিকম্বিনেন্ট
ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএ কে আবার পরবর্তীতে পোষক নির্বাচন, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হওয়ার পর এই রিকম্বিনেন্ট ডিএনএ কে আবার কি আমরা বৃদ্ধি ও সংক্ষেপিত করার জন্য একটা পোষক নির্বাচন করব। পোষক কি? অবশ্যই ব্যাকটেরিয়া। তো সাধারণত ব্যাকটেরিয়া কি করবে? অন্য প্লাজমিড ব্যাকটেরিয়া বা অন্য রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া কেন গ্রহণ করবে? তো এই জন্য আমরা কি করবো? হিট অ্যান্ড শকের মাধ্যমে বিশেষ পরিবেশ তৈরি করে তাদেরকে কি গ্রহণ করাতে বাধ্য করবো। তো পরিবেশ এবং আমরা যখন পোষক কোষে এরা প্রবেশ হয়ে যাবে, এই পোষক ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে তখন ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। এই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়ার পরবর্তীতে আমরা কি করবো? রিকম্বিনেন্ট ট্রান্সফর্ম ব্যাকটেরিয়াকে সংখ্যা বৃদ্ধি করবো। কারণ কি? আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি দরকার। তো যেহেতু আমরা যেহেতু ট্রান্সফার ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে? রিকম্বিনেন্ট ডিএনএ। তো রিকম্বিনেন্ট ট্রান্সফার ব্যাকটেরিয়া আমরা কি করবো? রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি করবো। এর পরবর্তীতে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বহন করেছে কিনা এই জন্য আমরা এর মূল্যায়ন করবো। এরপরে আমরা ওই কাঙ্ক্ষিত ডিএনএকে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ কোষে স্থানান্তর করব এবং এই উদ্ভিদ কোষ থেকে পরবর্তীতে বিভিন্ন আরও অনেক উদ্ভিদ কোষ থেকে উদ্ভিদ তৈরি করার পর এটাকে আবার অনেক বেশি সংখ্যা বৃদ্ধি করে আমরা আমাদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন অনেক উদ্ভিদ আমরা সৃষ্টি করব। আর এই সৃষ্ট উদ্ভিদগুলোকে বলা হবে ট্রান্সজেনিক উদ্ভিদ। তো এই হলো রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতির ধাপ। তো আশা করি বুঝতে পেরেছ। তো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।